হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ওয়ার্ল্ড বাংলা। তো তোমাদের সবাইকে আজকে ক্লাস 11 সেমিস্টার 1 আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই। তো আগের ক্লাসে আমরা কমপ্লিট করেছিলাম ক্যাথোড রশ্মি ও ইলেকট্রনের আবিষ্কার, এবং আজকের ক্লাসে আমরা পড়তে চলেছি অ্যানোড রশ্মি এবং অ্যানোড রশ্মির হাত ধরে আমরা কিভাবে প্রোটনের আবিষ্কার করতে পারি, এবং তারপরে আমরা পড়বো নিউট্রনের আবিষ্কার। চলো তোমরা সবাই সঙ্গে থাকো। তো প্রথমে দেখো, আমি এখানে একটা চিত্র তুলে ধরেছি যে এই যে আমাদের তড়িৎ-মুক্ষর নল, এই নলের মধ্যে কি করে এই অ্যানোড রশ্মির আবিষ্কারমূলক পরীক্ষাটি হয়েছিল। তো যখন ক্যাথোড রশ্মির আবিষ্কার অলরেডি হয়ে যায়, তখন তার সাথে ইলেকট্রনের আবিষ্কারও হয়। তো পরমাণুর মধ্যে যদি নেগেটিভ চার্জবাহী ইলেকট্রন কণা থাকে, আর রিয়েলে যদি পরমাণু একটা নিস্তড়িত কণা হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেই মুহূর্তে বিজ্ঞানীদের মাথায় এটাই ঘোরাফেরা করছিল যে যদি এক্ষেত্রে পরমাণু বিভাজ্য হয় এবং পরমাণুর মধ্যে যদি নেগেটিভ চার্জবাহী ইলেকট্রন থাকে, তাহলে নিস্তড়িত হতে গেলে পজিটিভ চার্জবাহী প্রোটন কণা সেটা নাম তো হয়নি, কিন্তু আমরা বলে নিতে পারি যে পজিটিভ চার্জবাহী কোনো কণার কিন্তু আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে প্লাস আর মাইনাস যদি সমান না হয়, তাহলে পরমাণু নিস্তড়িত কি করে হবে, তোমরাই বলো। তো এই ধারণা কিন্তু বিজ্ঞানীদের মাথায়ও ঘুরছিল যে পরমাণুর নিস্তড়িত গল্পটাকে ব্যাখ্যা করতে গেলে পরমাণুর মধ্যে একটা পজিটিভ চার্জবাহী কণার আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বিজ্ঞানীরা সবাই লেগে গেল সেই যাত্রাপথে, যেভাবে করে প্রোটনের অর্থাৎ পজিটিভ চার্জবাহী কণার আবিষ্কার সম্পর্কে জানা যায়। তো দেখো, এই যে তড়িৎক্ষরণ নলটা, যেটা আগের দিন তোমরা ক্যাথোড আবিষ্কারে দেখেছিলে, তো ঠিক এই নলটাকে নিয়ে কিন্তু আবার একটা পরীক্ষা করা হয় যে এখানে যে ক্যাথোড আর অ্যানোডটা ব্যবহার করা হয়েছিল, সেই ক্যাথোডটাকে সামান্যতম পরিবর্তন করা হয়েছে। কি পরিবর্তন? এখানে দেখো, একটা সচ্ছিদ্র যুক্ত একটা কিন্তু ক্যাথোডকে লাগানো হয়েছে। এটা দেখতে অনেকটা কেমন, ওই যে আমরা যে লুচি খাই, লুচি ভাজার যে ঝাঁঝরিটা থাকে, ওই হাতাটার মতো দেখো অনেকটা দেখতে। এখানে কিছু গোল 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 ছিদ্র করা আছে। তো এই ক্যাথোডের কিন্তু এই তড়িৎক্ষরণ নলের মধ্যে কিন্তু একটা পরিবর্তন করা হয়েছে। এবার এই পরিবর্তন যখন করা হলো, তখন বিজ্ঞানী গোল্ডস্টেন উনি কি দেখলেন? উনি দেখলেন যে আগের বার যেমন করে আমাদের ক্যাথোড থেকে একটা রশ্মি নির্গত হচ্ছিল, এবার উনি লক্ষ্য করলেন সচ্ছিদ্র ক্যাথোডকে ব্যবহারের ফলে যে অ্যানোডের থেকেও কিন্তু এক প্রকার রশ্মি ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে। এই যে দেখো, আমরা এখানে দেখিয়েছি। তো এই অ্যানোডের থেকেও এক প্রকার রশ্মিকে উনি ক্যাথোডের দিকে যাত্রা করতে দেখলেন, এবং উনি তার সাথে দেখলেন যে এখানে এই রশ্মিগুলো কিন্তু অনেকটা ক্যাথোড রশ্মির ন্যায় সরল রেখা বরাবরই যাচ্ছে। এবার এই রশ্মিকে উনি পজিটিভ রশ্মি বিজ্ঞানী টমসন কিন্তু বলেছিলেন। যেহেতু এটা ক্যাথোডের অপোজিটে যায়, তাই এটাকে উনি পজিটিভ রশ্মি কিন্তু বলেছিলেন। ক্যাথোডের ছিদ্র থেকে যেহেতু এই রশ্মি নির্গত হয়, তাই এই রশ্মিকে কিন্তু ক্যাথোড রশ্মি বলা হয়। আবার আমরা বলতে পারি যে অ্যানোড থেকে ক্যাথোড অভিমুখে কিন্তু এই রশ্মি সরল রেখা বরাবর চলছে, তাই টমসন কিন্তু এই রশ্মিকে পজিটিভ রশ্মিও নামকরণ করেছিলেন। তবে উল্লেখ্য এটাই যে অ্যানোড রশ্মি অ্যাকচুয়ালি কিন্তু অ্যানোড থেকে নির্গত হয় না। তো এটা আমরা এক্সপেরিমেন্টটা পড়তে পড়তেই এই অ্যানোড রশ্মিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা যে করা হয়েছিল, এর মধ্যে উপস্থিত কণা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, সেখানে কিন্তু আমরা খুব ভালো করে এই বিষয়টাকে বুঝতে পারবো। এবার এই তড়িৎক্ষরণ নলে এই যে দুটো তড়িৎদ্বার লাগানো আছে, অ্যানোড এবং ক্যাথোড, এদের দুজনের মাঝখানে একটা উচ্চ বিভবকে প্রয়োগ করা হয়, অর্থাৎ দুটো তড়িৎদ্বারের মাঝখানে হাই ভোল্টেজ কিন্তু রাখা হচ্ছে। এবার এই উচ্চ বিভব পার্থক্য রাখার ফলে এখানে স্বাভাবিকভাবে কি হবে, এই যখনই ইলেকট্রিসিটি ক্যাথোডের মধ্যে দিয়ে পাস হবে, তখন এই ক্যাথোড থেকে কিন্তু বেশ কিছু সংখ্যক ইলেকট্রন বাইরে মুক্ত হয়ে বেরিয়ে আসবে। এবার এই ইলেকট্রন গুলো এখানে ছুটে যাচ্ছে, যেটাকে আমরা ক্যাথোড রশ্মি বলছি। এটা আগের দিনও আমরা দেখেছি যে ক্যাথোডের থেকে ইলেকট্রন মুক্ত হয়ে তারা কি হয়, ক্যাথোড রে রূপে সরল রেখা বরাবর চলে। তো যখন এই ইলেকট্রন গুলো বাইরে বেরিয়ে আসছে, এই তড়িৎক্ষরণ নলটার ভেতরে কিন্তু গ্যাস রাখা আছে।
এবার এই গ্যাসের যে পরমাণুগুলো আছে, এগুলো ধরে নাও গ্যাসের পরমাণু, এই গ্যাসের পরমাণুগুলোর সাথে এই ইলেকট্রনদের কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। এবার এই গ্যাসীয় পরমাণুর মধ্যে ধরে নাও আমি এখানে বাইরে বোঝাই, এটা একটা গ্যাসীয় পরমাণু, ধরে নাও এটা এ। তাই এই গ্যাসীয় পরমাণু এর সাথে যখন স্বাভাবিকভাবে ইলেকট্রনের সংঘর্ষ হবে, তখন এই পরমাণুটার মধ্যে সংঘর্ষের ফলে পরমাণুটাও একটা বা কোনো ক্ষেত্রে একাধিক ইলেকট্রনকে কিন্তু বর্জন করবে। তাই যখন গ্যাসীয় পরমাণু ইলেকট্রন বর্জন করে, তখন গ্যাসীয় পরমাণু এ থেকে কি হয়ে যাবে, এ প্লাস হয়ে যাবে। তাহলে এবার এই গ্যাসীয় পরমাণুগুলি ধনাত্মক আধান বিশিষ্ট, ধনাত্মক আধান বিশিষ্ট গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হবে। তাহলে ধনাত্মক আধান বিশিষ্ট এই গ্যাসীয় ক্যাটায়ন, এবার দেখো এদের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে, ধনাত্মক আধান বিশিষ্ট, স্বাভাবিকভাবে এরা কোন তড়িৎদ্বারের দিকে ধাবিত হবে, এরা নেগেটিভ চার্জগ্রস্ত ক্যাথোডের দিকে ধাবিত হবে। তাহলে এই সময়কে দেখা যাবে যে এই ক্যাথোড থেকে যে ইলেকট্রন নিঃসরণের ফলে তারা গ্যাসীয় পরমাণুকে আঘাত করে ধনাত্মক আধান বিশিষ্ট গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হলো, সেই ক্যাটায়নগুলো এখন পজিটিভ চার্জ বিশিষ্ট, তারা নেগেটিভ চার্জ বিশিষ্ট তড়িৎদ্বারের দিকে ধাবিত হবে। তাহলে এবার এই ডিরেকশনে, মানে ক্যাথোড রে যে ডিরেকশনে যাচ্ছে তার অপোজিট ডিরেকশনে কিন্তু এক প্রকারের রশ্মি যাবে, অর্থাৎ এই ধনাত্মক আধান বিশিষ্ট গ্যাসীয় ক্যাটায়নের যে রশ্মিটা আছে তারা কিন্তু যাবে। এবার তারা কোন দিকে যাবে, ক্যাথোডের ডিরেকশনে যাবে। এবার ক্যাথোডের ডিরেকশনে যাওয়ার পর এখানে যেহেতু সচ্ছিদ্র ক্যাথোড, এখানে মাঝখানে জায়গাগুলো ফাঁকা আছে, তাহলে এই ছিদ্র পথে কিন্তু তারা বাইরে বেরিয়ে আসবে। এই ছিদ্র পথে তারা কি হবে, সরলরেখা বরাবর বাইরে বেরিয়ে আসবে। এখন দেখো, যদি এই তড়িৎক্ষরণ নলটার ভিতরে আমরা যে গ্যাসটা নিচ্ছি, এই গ্যাসটা যদি হাইড্রোজেন গ্যাস হয়, H2 গ্যাস, তাহলে স্বাভাবিকভাবে আমাদের কাছে যে অ্যাটমটা থাকবে সেটা হাইড্রোজেন অ্যাটম। এবং এই হাইড্রোজেন অ্যাটম যখন ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে একটা ইলেকট্রনকে হারাবে, তখন সে কিসে পরিণত হবে, H প্লাস, H প্লাস ক্যাটায়নে পরিণত হবে। আর আমরা কি জানি, এই H প্লাস ক্যাটায়নের আর এক নাম কি, প্রোটন, অর্থাৎ তারা প্রোটন কণায় পরিণত হবে। আর এই যে রশ্মি, এই প্রোটন কণার উপস্থিতির জন্য এই যে রশ্মি, এই রশ্মিকে এখানে নাম দেওয়া হয়েছে অ্যানোড রশ্মি। ঠিক আছে, তাহলে এই H প্লাস আয়ন বিশিষ্ট অর্থাৎ প্রোটন কণা বিশিষ্ট এক প্রকারের রশ্মি, যেটা ক্যাথোড রশ্মির বিপরীত অভিমুখে কিন্তু সরলরেখা বরাবর এই সচ্ছিদ্র ক্যাথোডের ছিদ্রকে ভেদ করে তার মধ্যে দিয়ে চলে যাবে। তো এই প্রকারের রশ্মিকে আমরা এখানে নাম দিয়েছি পজিটিভ রশ্মি বা অ্যানোড রশ্মি। তো এখন আমরা এই অ্যানোড রশ্মির প্রকৃতি সম্পর্কে জেনে নেব। তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যানোড রশ্মি প্রকৃতি। যেহেতু আমরা ক্যাথোড রশ্মির প্রকৃতিকে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে একে একে জেনেছিলাম, অনেকটা কিন্তু এই ক্যাথোড রশ্মি প্রকৃতির সাথে অ্যানোড রশ্মি প্রকৃতিরও বেশ অনেক জায়গায় কিন্তু মিল পাওয়া যায়। যেমন 1 নাম্বার, এটি সরল রেখায় চলে, তাই না? তো সরল রেখায় চলে। নেক্সটলি আমরা এটাকে বলতে পারি যে এর মধ্যে, এই অ্যানোড রশ্মির মধ্যে একটা কণা ধর্ম কিন্তু বর্তমান, কণা ধর্ম বর্তমান। সেটা যেমন ওখানে আমরা ওই হালকা পাখাযুক্ত ব্লেড রেখে দেখেছিলাম, তার মধ্যে ঘূর্ণন হচ্ছিল। এখানেও আমরা সেরকম এক্সপেরিমেন্ট করে এগুলো বলতে পারি যে অ্যানোড রশ্মির ক্ষেত্রেও কিন্তু কণা ধর্ম বর্তমান, অর্থাৎ যে পার্টিকেলস গুলোর আঘাতের ফলে ওই হালকা পাখাযুক্ত ব্লেডটা ঘুরছে, তার মানে সেই কণাটার মধ্যে ভরও আছে, বেগও আছে, অর্থাৎ ভরবেগ এই রাশিটা কিন্তু তার মধ্যে থাকবে
যেহেতু তার মধ্যে কণা ধর্ম বর্তমান। থার্ড, আমরা এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা বিক্ষেপণ দেখব। এটা আগের বারও ছিল ক্যাথোড রশ্মির ক্ষেত্র, যে আমরা যদি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র বাইরে থেকে অ্যাপ্লাই করি তাহলে রশ্মিটার পথটা কিন্তু বেঁকে যেত। এবার এই রশ্মির পথটা পজিটিভ চার্জবাহী কণারা যেদিকে বিক্ষেপণ ঘটাবে এই ক্ষেত্রেও কিন্তু রশ্মির বিক্ষেপণটাও সেই দিকে সম্পূর্ণ হয়। তাহলে এখান থেকে আমরা এটা ধারণা পেলাম যে এই যে কণাটা এখানে প্রেজেন্ট, এই যে কণাটা প্রেজেন্ট, এটা কিরকম পজিটিভ চার্জবাহী কণা, এটা একটা পজিটিভ চার্জবাহী কণা। আচ্ছা, এবার ক্যাথোড রশ্মিতে যে প্রাপ্ত কণা অর্থাৎ ইলেকট্রনকে আমরা বলতে পারি, তার যে ভর আছে তার ভরের তুলনায় এই অ্যানোড রশ্মিতে উপস্থিত কণার ভরটা কিন্তু অনেকটাই বেশি। তাহলে 4 নম্বর আমরা এটা বলতে পারি, অ্যানোড রশ্মিতে উপস্থিত কণার ভর is greater than ক্যাথোড রশ্মির কণার ভর। ক্যাথোড রশ্মির কণার ভরের থেকে কিন্তু আমাদের অ্যানোড রশ্মির কণার ভরটা কিন্তু বেশি। আচ্ছা, এবার বেগের দিক থেকে যদি আলোচনা করি, যেহেতু আমরা প্রথমেই পড়েছি যেটা সরল রেখার বরাবর যাচ্ছে, তো আমরা এখানে এই পয়েন্টটাও দেখতে পাবো যে যেমন অ্যানোড রশ্মির কণার ভরটা বেশি, অ্যানোড রশ্মির কণার গতিবেগ কিন্তু ক্যাথোড রশ্মির কণার গতিবেগের থেকে কম। ক্যাথোড রশ্মির কণার গতিবেগের তুলনায় কিন্তু কম। তার মানে যেহেতু এর ভরটা বেশি, অটোমেটিক্যালি এখানে উপস্থিত যে কণাগুলো আছে তারা কিন্তু ধীর গতিতে কিন্তু চলাচল করে ক্যাথোড রশ্মির কণার তুলনায়। আচ্ছা, এবার এক্ষেত্রে একটা রাশিকে পরিমাপ করা হয়, সেই রাশিটার কথা আমি বলে দিই, E/m। এই E/mটা কি? E ফর হচ্ছে চার্জ আর m ফর হচ্ছে ভর, অর্থাৎ চার্জ বাই ভর। চার্জ ও ভরের এই অনুপাতটা কিন্তু নেওয়া হয়। তো দেখা যায় এই যে এই E/m এর মানটা, এই E/m এর যে মানটা আছে সেটা অ্যানোড রশ্মির কণার ক্ষেত্রে কম ক্যাথোড রশ্মির কণার তুলনায়। ক্যাথোড রশ্মির যে কণা আছে তার তুলনায় অ্যানোড রশ্মিতে উপস্থিত যে কণা তার ক্ষেত্রে কিন্তু E/m এর মানটা কম। এবং এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমরা হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করি, যেমন আমরা এই তড়িৎ ক্ষরণ নলের মধ্যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখো আমরা হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করেছিলাম। তো যদি আমরা এই হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করি তাহলে এই ক্ষেত্রে এই E/m এর মানটা সর্বোচ্চ, এই E/m এর মানটা সর্বোচ্চ হয়ে যায়। ঠিক আছে, তো এই তড়িৎ ক্ষরণ বলে ভিন্ন ভিন্ন গ্যাসকে ইউজ করে, যেই গ্যাসে ইউজ করবো তোমরা বুঝতে পারছো ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে সেটাই গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হবে। তো খুব স্বাভাবিকভাবেই এখানে আলাদা আলাদা গ্যাসকে ইউজ করা হয় এবং প্রত্যেকের জন্যই E/m এর যে ভ্যালুটা সেটা কিন্তু ক্যালকুলেট করা হয়। দেখা যায় যদি হাইড্রোজেন গ্যাসকে এখানে ইউজ করা হয় তবে E/m এর মানটা যেমন সর্বোচ্চ হয়। তড়িৎ ক্ষরণ নলে যত ভিন্ন ভিন্ন গ্যাসকে ইউজ করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে যখন ইউজ করা হয় তখন দেখা যায় যে E/m এর মানটা কিন্তু সর্বোচ্চ হয়। এবং এই E/m এর সর্বোচ্চ মান বিশিষ্ট যে কণা সেটির ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তার চার্জের সাথে ইলেকট্রনের চার্জটা সমান হয়ে যাচ্ছে এবং এই যে চার্জটা ইলেকট্রনের চার্জের সাথে সমান হলো এবং হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করলে তার থেকে যে আমরা পজিটিভ চার্জ বিশিষ্ট কণা পাচ্ছি এটা হচ্ছে H+, অর্থাৎ প্রোটন। এই প্রোটন কণাটাই হচ্ছে আমাদের এই অ্যানোড রশ্মিতে উপস্থিত
কণা হিসেবে তাকে ধরা হয় এবং বিজ্ঞানী রাদারফোর্ড এই অ্যানোড রশ্মিতে উপস্থিতকারী এই কণাকে তাই নাম দিয়েছিলেন প্রোটন কণা। যেহেতু AE/m এর মানটা যতগুলো গ্যাসকে এখানে ব্যবহার করা হচ্ছিল তার মধ্যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ এবং তার মানটা ধনাত্মক আধান বিশিষ্ট এবং তার মানটা ইলেকট্রনের চার্জের মানের সাথে সমান। তাহলে দুজনের যদি চার্জটা সমান হয় ইলেকট্রন এবং প্রোটনের এবং মানে আমাদের পজিটিভ কণা একটা যদি নেগেটিভ কণা হয় তাহলে আলটিমেটলি কিন্তু গোটা পরমাণুটা নিস্তড়িত হয়ে যাবে। এই জন্য আমরা ধরে নেই যে এই অ্যানোড রশ্মিতে উপস্থিত এই কণাই হলো আমাদের প্রোটন কণা যা পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু উপস্থিত থাকে। এখন আমরা নেক্সট টপিক পড়ব নিউট্রনের আবিষ্কার। দেখো পারমাণবিক গুরুত্বের যে স্কেল সেটা অনুসারে দেখা যায় যে কোনো একটা পরমাণুর যখন ভরকে পরিমাপ করা হচ্ছে তখন পরমাণুর মধ্যে ততদিনে প্রোটন আর ইলেকট্রন এই দুটো কণারই শুধুমাত্র আবিষ্কার হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রোটনের ভরকে যদি 1 একক ধরা হয় আর ইলেকট্রনের ভর কিন্তু সেই তুলনায় নগণ্য। কারণ একটা কথা তোমাদের শর্ট কোশ্চেনও কাজে লাগবে, আমি তোমাদের বলে রাখি যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ। তাহলে ভেবে দেখো ইলেকট্রন কণার যে ভর সেটা কত কম, একটা প্রোটনের ভরের 1836 গুণ। তার মানে একটা প্রোটনের ভর যদি ইলেকট্রনের ভর 1836 হয় তাহলে প্রোটন কণার ভরকে যদি আমরা 1 একক ধরি সেই তুলনায় কিন্তু ইলেকট্রনের ভরটা প্রায় নগণ্য। তো এই নিয়ে যখন পারমাণবিক গুরুত্বের স্কেল অনুসারে বিভিন্ন পরমাণুর ভরগুলোকে পরিমাপ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে প্রোটনের ভরকে 1 একক ধরলে আর ইলেকট্রনের ভরকে যদি নগণ্য বা ভরহীন ধরে নেওয়া হয় তাহলে কিন্তু পরমাণুর প্রকৃত ভর যা হবে তার সাথে কিন্তু প্রোটনের ভরটা ম্যাচ করছে না। তার মানে প্রোটনের ভরের তুলনায় পরমাণুর প্রকৃত ভর কিন্তু অনেকটা বেশি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এই ভরটা আসছে কোথা থেকে? তো সেই সমস্ত মুহূর্তে কিন্তু বিজ্ঞানীদের মাথায় ধারণা আসে যে নিশ্চয়ই পরমাণুর ভিতরে এমন কোনো ক্ষুদ্র কণা উপস্থিত যার মধ্যে চার্জ নেই কিন্তু যার কিন্তু ভর আছে। অর্থাৎ তোমরা ধরে নাও যে আমরা যখন প্রোটনের আবিষ্কার হলো তখন কিন্তু প্রোটন যত সংখ্যক ইলেকট্রন তত সংখ্যক পজিটিভ আর নেগেটিভ সমান, তার মানে পরমাণু চার্জবিহীন, তাহলে চার্জের কোনো গল্প কিন্তু থাকলোই না। তার মানে এমন কণা আবিষ্কারই বিজ্ঞানীরা খোঁজাখুঁজি করছিলেন যেখানে চার্জ থাকবে না কিন্তু যেখানে ভরটা থাকবে, যার জন্য পরমাণুর প্রকৃত ভরের যে মানটা প্রোটনের ভরের চেয়ে বেশি হচ্ছে সেটা অ্যাডজাস্ট করা যাবে। এরকম সময় 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড বলেন যে প্রোটনের মতোই 1 একক ভর বিশিষ্ট কিন্তু চার্জবিহীন যে কোনো কণা এই ক্ষুদ্রতম কণিকাকে উনি নিউট্রন নাম দিয়ে কিন্তু সম্বোধন করেন। এরপরে 1932 খ্রিস্টাব্দ 1932 এই সময় বিজ্ঞানী স্যাডউইক উনি একটা পরীক্ষা করলেন এবং এই পরীক্ষার মাধ্যমে কিন্তু নিউট্রন কণার আবিষ্কার হয়। তো দেখো রাদারফোর্ড নিউট্রন কণার নামটা দিয়েছিলেন কিন্তু স্যাডউইকের হাত ধরে কিন্তু এই নিউট্রন কণার আবিষ্কারটা হয়েছিল। তো স্যাডউইক কি পরীক্ষা করেছিলেন, উনি একটা বেরিলিয়াম ধাতুর কিন্তু পাক নিয়েছিলেন। ঠিক আছে, তো বেরিলিয়াম ধাতুর পাক বেরিলিয়াম 49। ঠিক আছে, এবার এটাকে উনি একটি আলফা কণা দ্বারা আঘাত করেন। এই বেরিলিয়াম ধাতুর পাতটাকে উনি একটি আলফা কণা দ্বারা আঘাত করেন। এই আলফার ফর্মুলা কি? আলফাকে আমরা হিলিয়াম 24 দিয়ে এক্সপ্রেস করি। তো যখনই এই বেরিলিয়াম ধাতুর পাতকে উনি আলফা কণা দিয়ে আঘাত করেন তখন দেখা যায় এখানে C612 অর্থাৎ কার্বন পরমাণু আর তার সাথে দেখো মিলিয়ে রাখো 4 আর 2 6
আর 9 আর 4 13 মানে এখানে C612 তো হলো, কিন্তু আরো একটা কণা বেরিয়ে আসে N01। তাহলে দেখো দুই দিকে ইকুয়েশনের মানটা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দুটো সমান আছে। তাহলে এই বেরিলিয়াম ধাতুর বাঁধকে আলফা কণা দিয়ে আঘাত করার ফলে একটি ক্ষুদ্র কণা বাইরে বেরিয়ে আসে, যে কণাটার ভর প্রোটনের ভরের প্রায় সমান এবং যে কণাটার মধ্যে কোনো চার্জ নেই। এটাকেও কি করে বোঝা গেল চার্জ আছে কি না আছে? ওই যে বাইরের থেকে কি করা হয়, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হলো। যখন অ্যাপ্লাই করা হলো তখন দেখা গেল এর মধ্যে কোনো বিক্ষেপণ হয়নি, কোনো বিক্ষেপণ ঘটলো না। তাহলে বিক্ষেপণ ঘটেনি মানে এর মধ্যে কি চার্জ শূন্য, নিস্তড়িত, এর মধ্যে কোনো চার্জ নেই। তাহলে এই নিস্তড়িত অর্থাৎ চার্জ শূন্য এই যে কণা যার ভরটা প্রোটনের ভরের প্রায় সমান, এই কণাকেই কিন্তু নিউট্রন কণা বলা হয়। তাহলে যার খোঁজ অলরেডি আগেই রাদারফোর্ড বলেছিলেন যে এরকম একটা কণা হবে, 1920 খ্রিস্টাব্দে উনি বলেছিলেন যে এমন একটি কণা থাকবে যার ভর থাকবে কিন্তু চার্জ থাকবে না, এরকম কণা পরমাণুর ভিতরে উপস্থিত হাইড্রোজেন পরমাণু বাদ দিয়ে। এই হাইড্রোজেন পরমাণু বাদ দিয়ে বাকি যত পরমাণু আছে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই কণার উপস্থিত থাকবে। নাহলে কিন্তু দেখো তোমরা হিসাব করে আমরা দেখতে পাবো যে কোনো পরমাণুর যে প্রকৃত ভরটা হবে সেটা প্রোটনের ভরের সমান কিন্তু হবে না, অনলি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা সমান। বাকি যেহেতু হাইড্রোজেনকে আমরা H11 দিয়ে এক্সপ্রেস করি, এখানে একটা প্রোটন এবং ভরও এক একক, অর্থাৎ প্রোটনের ভরই এখানে প্রকৃত ভর, বাকি কোনো পরমাণুর ক্ষেত্রে কিন্তু এটা মিলবে না। তাহলে এই পরমাণুর অভ্যন্তরে থাকা এই কণা যার চার্জ নেই কিন্তু যার মধ্যে ভর আছে, এবং যার ভর আর ওই পরমাণুর প্রোটনের ভর এই দুটোকে সমষ্টি করলে পরমাণুর প্রকৃত ভরকে পাওয়া যায়, সেই কণাটি হলো কিন্তু আমাদের নিউট্রন। তো আশা করি আজকের ক্লাস অবধি যতটুকু পড়ানো হলো তার মধ্যে কিন্তু তোমরা অলরেডি আমাদের তিনটে কণা, অর্থাৎ প্রাথমিক কণা বলে যাকে আমরা চিনি, পরমাণুর প্রাথমিক কণা, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন, একে একে তাদের আবিষ্কার কিভাবে হলো তা সম্পর্কে কিন্তু আমরা শিখলাম। আগামী ক্লাসগুলিতে এর পরবর্তী টপিক গুলো পরমাণুর গঠনে পড়ানো হবে। সঙ্গে থাকো। আর ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ এভরিওয়ান।